সাব্বির রহমান না খেললে সেটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্টস হয় সোশ্যাল মিডিয়াতে। মোট কথা সাব্বির আজকে এলিভেশনটা পেয়েছেন বেশ ভালো। সোহানের মধ্যে এই এবিলিটি আছে, সোহান চাইলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলও গোলকিপার হিসেবে খেলতে পারবেন। গায়ে বেশ জোরও আছে, এটা অনেকে হয়তো বা জানেন না। আপনার যত বড় নামই থাকুক না কেন, যশ থাকুক না কেন, আপনার যত প্রতিভাই থাকুক না কেন, দিন শেষে পারফর্মটা তো করতে হবে। ওয়ালটন স্মার্টফোন প্রেজেন্স বিপিএল টকে আপনাদের স্বাগত জানাচ্ছি এবং প্রতিদিনের মতো আমাদের সাথে আছেন সৈয়দ আবিদ হুসাইন সামি। সামি ভাই, প্রথম প্রশ্নটা করতে চাই, আপনি হয়তো অনুমান করতে পেরেছেন নুরুল হাসান সোহান বাংলাদেশের টি-20 ইতিহাসের সেরা ইনিংস কিনা? সেরা কিনা সেটা বলতে পারবো না, কিন্তু অন্যতম সেরা একটা ফিনিশিং ইনিংস। কারণ ওই জায়গাটাতে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টা ছিল সেটা হচ্ছে কনফিডেন্সের জায়গাটা, যে এই অবস্থা থেকেও আমি ম্যাচ জেতাতে পারি, কিংবা সমীকরণটা যখন এইরকম ওই জায়গা থেকে ম্যাচ বের করতে পারাটা, এটা কিন্তু হয় কি অনেক সময় ব্যাটাররা ওই জায়গাটা খেলা ছেড়ে দেন, কিন্তু সোহান অ্যাটেম্প্ট নিয়েছেন মানে হচ্ছে তার মতো ওই কনফিডেন্সের জায়গাটা ছিল। ব্যক্তিগতভাবে সোহানকে যতটুকু আমরা চিনি, সোহানের মধ্যে কিন্তু এই নেচারটা আছে এবং ওই ফাইটিং নেচারটার কারণে সোহান সেটাকে এক্সিকিউট করতে পেরেছে। গায়ে বেশ জোরও আছে, এটা অনেকে হয়তো বা জানেন না, বাট সোহানের ওই এবিলিটির জায়গাটা আছে। সোহান যদি ম্যানুফ্যাকচার্ড শট না খেলেন, যেটা দেখা যায় যে সোহান কিন্তু মাঝখানে অনেক ডিসিভড হতেন বা দর্শকদের কাছ থেকে অনেক ট্রলের শিকার হতেন, অনেক ম্যানুফ্যাকচার্ড শট খেলতে গিয়ে যখন মিস করতেন তখন দেখা যেত তাকে নিয়ে অনেক কথাবার্তা বলা হতো। কিন্তু যতদূর সোহানের ব্যাটিং আমরা দেখি একদম বহুত আর্লি স্টেজ থেকে, সোহান যদি প্রপার ক্রিকেটটা খেলেন রেগুলারলি, তাহলে তিনি যে কোনো কিছুই করতে পারেন। এবং এইটা যে ইনিংসটা তিনি খেলেছেন, অনেক দিন পর মনে তার যে যোগ্য পটেনশিয়ালিটির জায়গাটা, সেটার আমরা জায়গাটা দেখতে পেয়েছি এবং হি ইজ ভেরি অ্যাক্টিভ। ভাই, শেষ ওভারের প্রথম বলটা আগেও কি আপনার মনে হয়েছিল যে এই ম্যাচটা রংপুর জিততে পারে, জেতা সম্ভব? আমরা কিন্তু একটা কথা বলছিলাম যে একটা টার্গেটেড ওভার থাকবে, বোলার কিন্তু একটা শর্ট ছিল ফরচুন বরিশালের, এবং কাইল মায়ার্স যে বিষয়টা সেটা হচ্ছে নতুন বলে যথেষ্ট ভালো, কিন্তু বলটা যখন পুরানো হয়ে যায়, কাইল মায়ার্সের সবচাইতে বড় ডিসঅ্যাডভান্টেজের জায়গাটা হচ্ছে পুরানো বলে কাইল মায়ার্সের স্টক পেসটা 123-24, স্লোয়ারটা 118-19। তার মানে স্টক পেস আর স্লোয়ারের মধ্যে খুব বেশি ডিফারেন্স নেই, যেটা ব্যাটারের জন্য কিন্তু খুব ইজি। আমরা আলোচনা করছিলাম যে আসলে ওই একটা টার্গেটেড ওভার, যেটা সেই টার্গেটেড ওভারটা কখন হবে। ফরচুন বরিশাল সেটাকে একদম লাস্ট ওভারে দিয়েছে। হ্যাঁ, একদম লাস্ট ওভারে এই সমীকরণটা আসলেই টাফ। আমরা এক্সপেক্ট করি না যে ম্যাচ বের করতে পারবে, কিন্তু আমরা জানতাম যে এই ওভারে অন্তত কাছাকাছি যেতে পারবে, যেহেতু কাইল মায়ার্স বোলিংয়ে ছিলেন। এটা একটা অ্যাডভান্টেজের জায়গা ছিল ব্যাটিং পয়েন্ট অফ ভিউ থেকে। আপনি কমেন্ট্রি বক্সে যখন কমেন্ট্রি করছেন তখন একটা কথা বলছিলেন সোহানের উইকেট কিপিং নিয়ে। সোহান উইকেট কিপিং নিয়ে অনেক কাজ করেছে এবং একজন গোলকিপিং কোচের সাথেও তিনি কাজ করেছেন, সেই গল্পটা যদি একটু বলতেন। আমি একটা বলের সময় বলছিলাম যে আমরা দেখছিলাম যে নুরুল হাসান সোহান নিচের দিকে ঝাঁপিয়ে পড়ে একটা বলকে স্টপ করেছেন, তখন কমেন্ট্রিতে বলছিলাম যে আমাদের ধানমন্ডি ক্লাব মাঠে, যেখানে আপনি জানেন যে আমিও ক্রিকেট প্র্যাকটিস করি, ধানমন্ডি ক্লাব টিমও প্র্যাকটিস করে, রংপুর রাইডার্সও মাঝে মধ্যে প্র্যাকটিস করে। বিপ্লব ভট্টাচার্য বাংলাদেশ ফুটবল টিমের সাবেক গোলরক্ষক, ক্যাপ্টেন ছিলেন তিনি। তার কাছে আমি দেখছিলাম যে সোহান একদিন গোলকিপিং প্র্যাকটিস করছেন বা ওই জায়গাটা নিয়ে কাজ করছেন, স্কিলের জায়গাটা নিয়ে। এটা দেখে আমার কাছে মনে হচ্ছিল যে ওকে, সোহান তাহলে হয়তো বা গোলকিপিংটা প্র্যাকটিস করছেন এই কারণে, যেটা তার উইকেট কিপিংয়ের বেশ কিছু ডিফিকাল্ট স্কিল বিল্ড আপ করতে সহযোগিতা করে। এটাই কিন্তু আজকে আমরা একটা সফল এক্সিকিউশন দেখতে পেয়েছি। এবং আমি এই কথাটা বলার পর বিপ্লব ভাই আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করেছেন এবং বলছিলেন যে সোহানের মধ্যে এই এবিলিটি আছে, সোহান চাইলে ক্রিকেটের সঙ্গে সঙ্গে ফুটবলও গোলকিপার হিসেবে খেলতে পারবেন। সোহানের মধ্যে সে এবিলিটিও আছে এবং বিপ্লব ভাই এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন। হি হ্যাজ দ্য পটেনশিয়াল, যে ক্রিকেটে তো উইকেট কিপিং করছেনই, তার সাথে সাথে ফুটবলের গোলকিপিং স্কিলটাও তিনি খুব ভালো জানেন। সাহেব, মাঠের শেষ একটা ইনসিডেন্ট দেখলাম তামিম ইকবালের সাথে অ্যালেক্স হেলসের। আপনি তো মাঠে ছিলেন, কমেন্ট্রি বক্সে ছিলেন, ইনফ্যাক্ট আসলে কি হয়েছিল আপনি কতটুকু জানতে পেরেছেন? আমি কিছুই জানতে পারি না, কারণ আমি তো কমেন্ট্রি বক্সে ছিলাম এবং কমেন্ট্রি বক্সে আমরা ওই ভিডিওটা প্লে হচ্ছিল ওই সময়টাতে আমরা জাস্ট ঘটনাটার বর্ণনা দিয়েছি যে একটা উত্তপ্ত বাক্য বিনিময়, উত্তপ্ত মোমেন্ট চলছে। এখন পর্যন্ত তো আসলে কোনো কিছু জানতে পারি নাই। তবে যেটা হয় যে হিট অফ দ্য মোমেন্ট খেলার মাঠে, আই এম প্রিটি মাচ শিওর যে এই বিষয়টা যখন আউটসাইড দ্য ফিল্ড অ্যালেক্স হেলস বা তামিম ইকবাল তারা কেউই হয়তো বা এই জায়গাটা নিয়ে অত বেশি ঘাটাবেন না। হিট অফ দ্য মোমেন্ট মাঠের ক্রিকেটে বহুত কিছু ঘটে। এখন এক্স্যাক্টলি কী হয়েছে, কে কাকে কী বলেছে, এটা তো এখন পর্যন্ত আমরা ওইভাবে জানি না। এটা হয়তো বা পত্রিকার পাতায় বা গণমাধ্যমে আসবে, তখন হয়তো বা বিষয়টা সম্পর্কে আরও জানা যাবে আর কি। সামি ভাই, আপনি তো বিডি ক্রিক টাইমের আগেও কাজ করেছেন, আসলে বিডি ক্রিক টাইম আপনার কেন পছন্দ, কেন আপনি কাজ করেন, আর কি বলবেন আর কি সব কিছু মিলে? আমার কাছে মনে হয় যে বিডি ক্রিক টাইম খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত অনেক মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছে এবং কন্টেন্টের ভ্যারিয়েশন রয়েছে।
যেমনটা আপনারা যেমন আমার কাছ থেকে বিশ্লেষণধর্মী অনেক কন্টেন্ট নিচ্ছেন, আবার অনেক বিনোদনধর্মী কন্টেন্টও বিডি ক্রিক টাইমে দেখতে পাই। আমি একবার দেখছিলাম যে কুইজ কম্পিটিশন চলছে। সো সব কিছু মিলিয়ে আমার কাছে এই কারণে ভালো লাগে যে ভ্যারিয়েশনটা আছে। তবে আমি এক্সপেক্ট করব আমাদের যেহেতু সবসময় ফেসবুকটাই বেশি দেখা হয়, ইউটিউবেও আমি জানি যে অনেক দর্শকরা আছেন, সেই ইউটিউব চ্যানেলটাকেও যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার কাছে মনে হয় যে আরও অনেক বেশি মানুষের কাছে, বিশেষ করে একটু মধ্যপ্রাচ্য বা দেখা যায় যে বাইরের দেশে যারা প্রবাসীরা আছেন তারাও কিন্তু দেখেন ইউটিউবে কন্টেন্ট দেখতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করেন। তারাও যদি বিডি ক্রিক টাইম সাবস্ক্রাইব করেন, হয়তোবা ইফ ইউ অ্যালাউ আমি সেখানে আপনাদের জন্য বিশ্লেষণ করছি। আপনাদেরও বিভিন্ন ভ্যারিয়েশন রয়েছে কন্টেন্টের, সেগুলো অবশ্যই দেখতে পারবেন। সাব্বির রহমানকে নিয়ে কী বলবেন? আউটস্ট্যান্ডিং এবং হি ইজ ভেরি মাচ ক্রাউড ফেভারেবল। সাব্বির রহমান না খেললে সেটা নিয়ে কিন্তু অনেক কন্টেন্টস হয় সোশ্যাল মিডিয়াতে। সাব্বির রহমান আজকে খেলেছেন, সেটাও একটা অনেক বড় কন্টেন্ট উঠছে। তবে একটা বিষয় বলবো, সেটা হচ্ছে ইনিশিয়ালি সাব্বির রহমান যে অ্যাপ্রোচটায় ব্যাটিং করছিলেন, সেই অ্যাপ্রোচটা মনে হচ্ছিল যে কেন সময় নিচ্ছেন সাব্বির, কারণ রানে বলের জায়গাটায় দেখা যাচ্ছিল যে অনেক কম্পিটিশনটা বেড়ে যাচ্ছিল বা প্রেশারটা বাড়ছিল। সাব্বির সময় নিয়েছেন, বাট সময় নেওয়ার পর যেভাবে এরপর ব্যাটিং করেছেন, হ্যাঁ একটা বিষয় বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে ইনিশিয়াল 3টা ছক্কা কিন্তু 71 মিটারের ছিল। আপনি হয়তো বা বলতে পারেন যে বাউন্ডারি রোপ ছোট ছিল তাই ছক্কা হয়েছে। দেখেন ছক্কাটা কিন্তু আসলে হয় বাউন্ডারি, ব্যাটসম্যান যখন শট খেলেন ওই বাউন্ডারির পরিসীমা অনুযায়ী। এখন বাউন্ডারি সবার জন্যই আলটিমেটলি ছোটো, সো এটাকে আমি কোনো বড় ব্যাপার দেখব না। আমি যেটা বলবো যে ওই 3টা ছক্কার পরের যে ছক্কা আবার মেরেছেন 91 মিটার পর্যন্ত, 82, 86, 91 মিটার ছক্কা মেরেছেন। মোট কথা সাব্বির আজকে এলিভেশনটা পেয়েছেন বেশ ভালো, এক্সিকিউট করতে পেরেছেন, যেটা সাব্বির এর আগের ম্যাচে এলিভেশন বা এক্সিকিউশনটা করতে পারেননি। সো দিস ইজ ওয়াই হি ইজ ক্রাউড ফেভারেবল। তবে ওই যেটা বলছিলাম যে এই জিনিসটার কন্টিনিউইটিটা সাব্বির আসলে কতটুকু ধরে রাখতে পারেন, এটাই আসলে আগামী দিনগুলোতে চ্যালেঞ্জের জায়গা। আজকে লিটন দাসকে দেখলাম তিনি একাদশেও নাই, ইভেন স্কোয়াডও নেই, 15 জনের যে স্কোয়াড দেওয়া হয় সেখানেও তিনি নেই। আসলে লিটন দাসের কি ইনজুর্ড নাকি অন্য কোনো কারণে, আসলে ফর্মের কারণে এটাকে ড্রপ? আমার মনে হয় ফর্মের কারণে ড্রপ করেছে, এটা আমার কাছে মনে হয়। ইনফ্যাক্ট টপ 15ও নয়। আমরা যখন টিম লাইন আপটা দেখছিলাম, এটা কি টিম ম্যানেজমেন্ট থেকে তাকে একটা ব্রেক দেওয়া হয়েছে কিনা? ডেফিনেটলি লিটন কুমার দাস বাংলাদেশের কনটেক্সটে খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। আমরা প্রত্যেকেই তার ব্যাটিং এবিলিটি সম্পর্কে জানি, বাট সামহাও তিনি পাচ্ছেন না। এখন ব্যাড ডে অ্যাট অফিস সেটা যাচ্ছে সবসময় যাচ্ছে, ব্রেইন ফেড হচ্ছে। এখন সেই ব্রেইন ফেডটা কতবার হতে পারে? মেবি এটাই ঢাকা ম্যানেজমেন্ট চিন্তা করেছে যে লিটন কুমার দাসকে এখন একটা ব্রেক দেওয়া দরকার, এবং সেই ব্রেকটাই দেওয়া হয়েছে। কিছু করার নেই আসলে। আপনার যত বড় নামই থাকুক না কেন, যশ থাকুক না কেন, আপনার যত প্রতিভাই থাকুক না কেন, দিন শেষে পারফর্মটা তো করতে হবে। পরীক্ষার হলে আপনাকে প্রশ্ন করা হয়েছে, আপনি প্রশ্নের উত্তরটা জানেন, কিন্তু উত্তরটা আপনি লিখতে পারলেন না সময়ের মতো, লাভ তো নেই আসলে। 10-এর মধ্যে আপনি 2-3ই পাবেন, 10-এর মধ্যে 8-9 পাবেন না যদি লিখতে না পারেন ঠিকঠাক মতো। সামি ভাই যেটা বলছিলেন, আসলে প্রতিভা অবশ্যই প্রয়োজন, তবে প্রতিভার ঠিকঠাক প্রতিফলন ঘটানো আসলে প্রয়োজন। দিন শেষে মাঠের পারফর্মটাই গুরুত্বপূর্ণ। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।